প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর শেষ হতে না হতেই চায়না থেকে বড় খবর পেল বাংলাদেশ, যা শোনার জন্য কোটি কোটি বাংলাদেশিরা অপেক্ষা করছিলেন। দিল্লিকে এটা বুঝতে হবে যে চোখ রাঙিয়ে বা একপাক্ষিক নীতি খাটিয়ে বাংলাদেশকে আর শাসন করা যাবে না। বাংলাদেশ এখন চীনের মতো পরাশক্তিকে পাশে রেখে ভারতের চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী যে সাহসের পরিচয় দিয়েছেন। এর আগে যতবার বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে প্রথম সফর ভারতে করেছেন, এবার প্রথম নার দেখিয়ে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন, এই জন্য তাকে স্যালুট জানাই আমরা। মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট। ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়ার ফলে চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে করিডোর করার একটা প্রস্তাব দিয়েছে। এইটা দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। আমি 6 মাসের মধ্যে ভারত বাংলাদেশের পায়ে ধরে বসে থাকবো। আজকে আমি এই ভবিষ্যৎবাণীটা আপনাদেরকে দিলাম। হয়তো আমার কথাটা বিশ্বাস হচ্ছে না, আমি আজকে প্রমাণ দেব। এবার বাংলাদেশের মংলা পোর্টে ভারতের জায়গা নিচ্ছে চীন। বাংলাদেশের অন্যতম কৌশলগত মংলা পোর্টে চীনের এন্ট্রি চিন্তা বাড়ালো ভারতে। বাংলাদেশের উপর কতটা নির্ভরশীল চীন? কেন হঠাৎ করেই বাংলাদেশের গুরুত্ব এত বেড়ে গেল বেজিং এর কাছে? সবাই নাকি বলে বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল, কিন্তু কখনো ভেবে দেখেছেন চীনেরও কি বাংলাদেশের প্রয়োজন আছে? কেন বাংলাদেশের জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বেজিং? মন্ত্রীর চোখে মুখে এক অদ্ভুত স্থিরতা। তিনি জানেন এই লাল রেখাটি যতটা সম্ভাবনাময় ততটাই বিপজ্জনক। এই একটি প্রস্তাবের খবরে ইতিমধ্যেই ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে শুরু করে নয়াদিল্লির সাউথ ব্লক পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে। আন্তর্জাতিক ও বাণিজ্যিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। চীনের এই মেগা ইকোনমিক করিডোরের প্রস্তাব কি বাংলাদেশের জন্য এক জাদুর কাঠি? আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছে। তিনি ভারত এবং বাংলাদেশের নতুন করে উত্তেজনাকে কেন্দ্র করে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত শোনার সাথে সাথে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে নতুন করে আনন্দ বিরাজ করছে। বিপরীতে ভারত এবং ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শনিবার এক সাংবাদিকদের প্রশ্নে বেশ বিব্রত বোধ করলেন, কিছুটা ক্ষুব্ধই হলেন। ওই সাংবাদিক তার কাছে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশের নগদ প্রাপ্তি আসলে কি। জবাবে পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই। তিনি গিয়েছিলেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, উচ্চতা, ব্যাপ্তি ও গভীরতা এটা প্রতিষ্ঠা করার জন্য। আমরা আজ অন্য উচ্চতায় পৌঁছে গেছি, এটা দয়া করে বিশ্বাস করুন। দর্শক, আসলে বিশ্বাস করতেই হয়। বৈশ্বিক ভূরাজনীতিতে বাংলাদেশ আজ আর কেবল কোনো গ্রহীতা বা দুর্বল পক্ষ নয়, বরং এক অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্বমঞ্চের পরাশক্তিরা এখন বাংলাদেশকে কেবল করুণা করে না, বরং সমীহ করে পাশে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফর যেন সেই বদলে যাওয়া সমীকরণকেই এক নতুন মাইলফলকে নিয়ে গেল। প্রাপ্তি অপ্রাপ্তির পুরনো হিসেব নিকেশ পেছনে ফেলে এই সফর মূলত দুই দেশের কৌশলগত সম্পর্কের গভীরতাকে এক অভূতপূর্ব ধাপে উন্নীত করেছে। দর্শক, গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্বস্ত ভালো বন্ধু, সুপ্রতিবেশী আর আসল অংশীদার হিসেবে আখ্যা দেন, তখন তা কেবল কূটনৈতিক মন ভোলানো শিষ্টাচার থাকে না। বেইজিং বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে যতই ওলট পালট বা ঝড় আসুক না কেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন সবসময় ঢাল হয়ে পাশে থাকবে। এর বিপরীতে ঢাকাও বেইজিং এর এক চীন নীতির প্রতি এবং তাইওয়ান ইস্যুতে তাদের অনমনীয় অবস্থানের প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এই সফরের সবচেয়ে আলোচিত এবং রোমাঞ্চকর অধ্যায়টি ছিল আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক ব্যাপ্তি বাড়ানোর মহাপ্রস্তাব। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের CMBAC $1 ট্রিলিয়ন মেগা আইডিয়াটি বেইজিং এবার খুব গুরুত্ব দিয়ে টেবিলে এনেছে। একসময় ভারতের ভূরাজনৈতিক আপত্তি ও অনীহার কারণে চতুর্দেশীয় BCIM করিডোরটি হিমাগারে চলে গিয়েছিল। এবার যেন সে অচল অবস্থা ভেঙে ভারতকে এক পাশে রেখেই চীন সরাসরি মিয়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশকে যুক্ত করার মাস্টার প্ল্যান সাজাচ্ছে। এটি সফল হলে চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশ যেমন নিশ্চিত হবে, তেমনি দেশের সড়ক, রেল ও গভীর সমুদ্র বন্দরে চীনা মেগা ইনভেস্টমেন্টের এক বিশাল জোয়ার আসবে। শুধু করিডোর নয় দর্শক, বেইজিং এর তীক্ষ্ণ নজর এখন বাংলাদেশের সমুদ্র অর্থনীতির দিকেও। চট্টগ্রাম ও মোংলা বন্দরের আধুনিকায়ন ও সামগ্রিক সম্প্রসারণে বিশাল অর্থনৈতিক ও প্রযুক্তিগত আগ্রহ দেখিয়েছে চীন। তাদের লক্ষ্য খুব পরিষ্কার, এই বন্দরগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি
পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আন্তর্জাতিক অর্থনৈতিক হাবে পরিণত হয়। পাশাপাশি ভারতের মনস্তাত্ত্বিক চাপ উপেক্ষা করে বহুল আলোচিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীন তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশের উত্তরাঞ্চলের মরা তিস্তা আবার প্রাণ ফিরে পাবে, যা আমাদের কৃষি অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। অবশ্য বাংলাদেশের কূটনৈতিক পরিপক্কতা ও দূরদর্শিতা সবচেয়ে বেশি ফুটে উঠেছে বেইজিং এর 14 দফার যৌথ ইশতেহারে। দুই দেশ এখন নিয়মিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ এবং প্রতিরক্ষা কূটনীতি নিয়ে অত্যন্ত সংবেদনশীল 2+2 সংলাপ চালুর রোডম্যাপ তৈরি করছে, যা দুই দেশের সামরিক ও কৌশলগত বোঝাপড়াকে অন্য লেভেলে নিয়ে যাবে। এর পাশাপাশি গ্লোবাল সাউথের শক্তিশালী জোট ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের অংশীদারত্ব পাওয়ার ক্ষেত্রে বেইজিং তাদের পূর্ণ ও প্রকাশ্য সমর্থন দিয়েছে। বিশাল বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ এখন চীনের বাজারে শতভাগ পণ্যের শূন্য শুল্ক সুবিধা পাচ্ছে, যা দেশীয় রপ্তানি খাতকে রাতারাতি বদলে দিতে পারে। এমনকি সাধারণ বাংলাদেশিদের জন্য জরুরি চিকিৎসা ও ভিসা প্রক্রিয়া পানির মতো সহজ করার প্রতিশ্রুতিও দিয়েছে পরাশক্তি চীন। দর্শক, 4 দিনের এই হাই প্রোফাইল সফর শেষ করে প্রধানমন্ত্রী যখন ঢাকায় পা রাখলেন, তখন তার ঝুলিতে কেবল কিছু কাগজের চুক্তি বা ঋণের বোঝা ছিল না, বরং ছিল এক বিশাল ও মর্যাদাপূর্ণ ভূ রাজনৈতিক স্বীকৃতি। বাংলাদেশ আজ আর আন্তর্জাতিক পরিমণ্ডলে সাহায্য প্রার্থী রাষ্ট্র নয়। বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনানমেন স্কোয়ারের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন, সবখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে সর্বোচ্চ সমমর্যাদার রাষ্ট্রীয় সম্মান। তাই পররাষ্ট্রমন্ত্রীর কথার প্রতিধ্বনি করেই শেষ করতে হয়, বাংলাদেশ এখন আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন ও স্বাধীন দিগন্তে পা রেখেছে, যেখানে পরাশক্তিরা আমাদের কোনো কিছু সহায়তা দেওয়ার চেয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে আমাদের পাশে পাওয়াটাকেই বেশি লাভজনক ও গুরুত্বপূর্ণ মনে করে। আমি 6 মাসের মধ্যে ভারত বাংলাদেশের পায়ে ধরে বসে থাকবো। আজকে আমি এই ভবিষ্যৎবাণীটা আপনাদেরকে দিলাম, হয়তো আমার কথাটা বিশ্বাস হচ্ছে না, আমি আজকে প্রমাণ দেব। এমনকি সেই ভবিষ্যৎবাণীটা আজকে বলবো। আগামী 6 মাস পর আপনারা বিষয়টা মিলিয়ে দেখবেন। 24-এর গণ অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, ভারত মনে করেছিলেন যে বাংলাদেশকে আমরা একেবারে এই সব দিক থেকে ঘর করে রাখবো, অর্থাৎ তারা আমাদেরকে 4 দিক থেকে সকল প্রকার সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিবে। এতে কি হবে? বাংলাদেশ না খেয়ে মরবে। কিন্তু আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে একমাত্র আল্লাহ যে রিজিকদাতা, তিনি যে সব কিছু, এটা আমরা যারা মুসলমান, আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা বিশ্বাস করি। কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে। 24-এ গণ অভ্যুত্থানের পর ভারত এবং বাংলাদেশের সাথে যে সম্পর্কটা থাকার কথা ছিল, সুসম্পর্ক, অথচ সেই সম্পর্কটা ধীরে 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 বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 7 সিস্টার নিয়ে যখন নাড়াচাড়া দিলেন, ভারত একেবারে চুপসে গিয়েছিল। চুপসে গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর যখন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হলো, ভারত মনে করলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে তাহলে আমাদের জন্য সব পথ পরিষ্কার। অর্থাৎ আওয়ামী লীগ যেই পথে গিয়েছিল, হয়তোবা জিয়া পুত্র জনাব তারেক রহমান, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি হয়তো ঠিক একই পথে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে আর বাংলাদেশকে ধীরে 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 চাপতে থাকবে। কিন্তু জনাব তারেক রহমান, আমি মনে করি, আমি সাধুবাদ জানাই, আজকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি ভারতের যে পাতা ফাঁদ, সেটাতে পা দেয়নি। তারেক রহমান, আমি মনে করি, এখানে সবচেয়ে বুদ্ধিমত্তার একটি পরিচয় দিয়েছেন। কারণ ভারতের ফাঁদে পা দিলে এই জাতীয়তাবাদী দল বিএনপি একেবারেই আপনার বড় ধরনের ফাঁদে পড়ে যেতেন। আপনারা দেখেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর এই ভারত মনে করেছিলেন, আমরা যদি ভারতের ভিসা বন্ধ করে দিই, বাংলাদেশের যদি ভিসা বন্ধ করে দিই, যদি বাঙালিরা আমাদের দেশে চিকিৎসা না করতে পারে, তারা হয়তো আর কোথাও গিয়ে এত সস্তা চিকিৎসা করতে পারবে না। এমনকি প্রতিটা ঈদ, প্রতিটা অনুষ্ঠান এলেই বাঙালিরা এই কলকাতার মার্কেটের উপর নির্ভর থাকতো, অর্থাৎ যারা ধনী মানুষ। এমনকি গরুর জন্য প্রতিটা কুরবানি ঈদে ভারতের গরু ছাড়া বাংলাদেশে চলবে না, এরকম চিন্তাভাবনা, বহুবিধ চিন্তাভাবনা ভারত করেছিলেন। তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন। এরপর তাদের চামচা চুমচা আজে বাজে কিছু ফালতু লোক আছে, তারাও এসব চিন্তা ভাবনা করে বসেছিলেন। কিন্তু বাংলাদেশের সাথে যখন সুসম্পর্ক না গড়ে দুঃসম্পর্ক শুরু করলেন,
ঠিক তখনই ভারতের একটি রাজ্য অর্থাৎ কলকাতা, মেঘালয় এবং আসাম, এই সব অঞ্চলগুলো একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে। বাংলাদেশিরা বিভিন্ন ধরনের উৎসব এলেই আপনার কলকাতায় বাজার করতে যেত, মার্কেট করতে যেত। আপনার দেশের পর্যটকরা, বাংলাদেশের পর্যটকরা ভারতে চলে যেতেন, অল্প পয়সায় তারা বিভিন্ন অঙ্গরাজ্যগুলো ঘুরে আসতেন। দার্জিলিং যেতেন, চেন্নাই যেতেন, আপনার বোম্বে যেতেন, কলকাতা যেতেন, আসাম যেতেন, ত্রিপুরা যেতেন, বিভিন্ন অঙ্গরাজ্যগুলো তারা ঘুরে বেড়াতেন। এতে কি হতো যে ভারতের যে আপনার অর্থগুলো, অর্থাৎ যে ভিসার টাকা, তারপর পর্যটকের টাকা, এই অর্থগুলো তারা দিয়ে আপনার ওই একটি রাজ্য শুধুমাত্র বাংলাদেশের উপর নির্ভর করে তারা সংসার চালাতো। অথচ 24শে গণ অভ্যুত্থানের পর ভারত যখন একটা বাংলাদেশের উপর প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করলো, একদিকে ভিসা বন্ধ করে দিল, পর্যটক খাত বন্ধ করে দিল, চিকিৎসা খাত বন্ধ করে, সব কিছু বন্ধ করে দিয়ে ভারত নিজেই যেন বিপদে পড়ে গেল। কলকাতা এখন যদি আপনি যান, যেই কলকাতা বাঙালিদের আপনার চলাফেরায়, মার্কেটিংয়ে মুখরিত থাকতো, এই কলকাতাতে এখন মাছি মারতে হয়, এভাবে মাছি মারতে হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বাঙালিরা যাচ্ছে না। আমাদের বাঙালিরা এখন কলকাতায় যায় না চিকিৎসার জন্য, তারা সিঙ্গাপুর যায়, তারা মালয়েশিয়া যায়, তারা চায়না যায়, কয়েকদিন পরে আরও বড় বড় রাষ্ট্রে যাবে। তার কারণ বাঙালিদের কলিজা আর ভারতীয়দের কলিজা এক নয়। বাঙালিরা 5 টাকা ইনকাম করলে 6 টাকা, 1 টাকা আপনার হাওলাত করে এনে, তারা কর্য করে এনে তারা বাজার করে। আর ভারতীয়রা 50 টাকা ইনকাম করলে ওই 4.5 টাকা খরচ করে, আর ওই টাকাটা গুজে রাখে, গুজে। বুঝছেন দাদা? তো ভারত আর বাংলাদেশ এক নয়। বাঙালিরা চিরকাল বড় বড় মাছ খেয়ে অভ্যাস, গরুর বড় বড় রান খেয়ে অভ্যাস। এখন ভারত দাদারা মহা বিপদে। ভারত দাদারা যা ভেবেছিল সব উল্টো হয়ে গেছে। আরও উল্টো হয়েছে। বর্তমান আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে সফরে গিয়েছেন ভারত এবং চীন এবং মালয়েশিয়া, এখন বাঙালিরা ভারতমুখী হবে না, এখন বাঙালিরা হবে চায়নামুখী। চীন এমন একটি কাজ করবে, যত টাকা ভারতে বিমান ভাড়া লাগে ঠিক অত টাকা বিমান ভাড়া দিয়ে চীনে যাবে বাঙালিরা। বাংলাদেশের সাথে চীনের সাথে যে চুক্তিটা হয়েছে সেটা এখনো প্রকাশ হয়নি, তবে আমার মনে হয় যে বাংলাদেশের সাথে যে চুক্তিটা সেটা হলো আপনার দীর্ঘ বছর, প্রায় 50 বছরের অধিক ভারতের সাথে আমাদের এই যে তিস্তার মহাপরিকল্পনার কথা, তিস্তা চুক্তি বাস্তবায়ন করার কথা, সেটা আপনার ভারত সেটা দীর্ঘ বছর আমাদেরকে মূলা ঝুলিয়ে রেখেছে। কিন্তু সেই তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন হয়তো জনাব তারেক রহমান সেখানে স্বাক্ষর করে এসেছেন। অর্থাৎ এখন আমাদের সাথে যদি ব্যবসায়িক লেনদেন হয়, সকল প্রকার লেনদেন হয়, সেটা চায়নার সাথে হবে, যার কারণে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ভারত এখন তাদের এই যে মাথার চুল নিজেরা ছিঁড়ছে। তার কারণ এখন যদি বাংলাদেশের সাথে সম্পর্কটা না টিকে, তাহলে গত কয়েক বছর ধরে ভারতের সাথে চীনের একেবারে লাগালাগি, যে কোনো মুহূর্তে গোলাগুলি হতে পারে, যুদ্ধ হতে পারে। পাকিস্তানের সাথে তো কিছুদিন আগে ভারতের সাথে যুদ্ধ লেগেই গিয়েছিল। পাকিস্তান যখন মিসাইল মারতে শুরু করলো, ভারত বাবা বাবা বলে চিৎকার করে আমেরিকাকে ধরলো। সেই আমেরিকা বাবাকে পায়ে ধরে তারা কোনো মতে আমেরিকা সেই যুদ্ধটাকে আপনার ফিনিশ করে দিল। অর্থাৎ একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, আবার বাংলাদেশ, শুধুমাত্র একটি দেশ তাদের আছে, সেটা হলো সাগর, মহাসাগর, যেখান থেকে তারা পালানোর পথ পাবে না। যার কারণে এখন ভারত চিন্তা করছে যে যদি বাংলাদেশ আমাদের সাথে সুসম্পর্ক না রেখে, আমরা এত বছর ওদের সাথে যে অত্যাচার করেছি, অবিচার করেছি, নিপীড়ন করেছি, নির্যাতন করেছি, সীমান্তে গুলি করে শত শত মানুষ মেরেছি, সীমানে পুশিং করছি, এই সব কিছুর প্রতিশোধ নিবে আপনার চীন। কারণ চীন এখন ভারতকে আক্রমণ করার জন্য করিডোর খুঁজে পাচ্ছে না, ভারতকে আক্রমণ করার জন্য পথ খুঁজে পাচ্ছে না। এখন একটাই পথ, রংপুর দিয়ে চীন প্রবেশ করবে। যার কারণে আপনারা দেখেছেন ভারত পূর্বে থেকেই জানতো
যে শুধুমাত্র চীনের একটাই পথ, সেটা হচ্ছে স্থলপথ, সেটা হলো আপনার রংপুর, বগুড়া। রংপুর আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।